নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো হিমানীশ গোস্বামীর গল্প বনগাঁয়ের ভূত গ্রামে। শ্যামলকান্তি ধর মহাশয় হ্যারিসন রোডের বাসিন্দা, বহুকালের বাসিন্দা। কাছেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তার অফিস হওয়ায় বেশ সুবিধেই ছিল। তিনি 3-4 মিনিট হেঁটেই অফিসে পৌঁছে যেতেন। 140 টাকা ভাড়ায় 3খানা ঘর নিয়ে থাকতেন। সে অবশ্য অনেক দিন আগেকার কথা। তখনও হ্যারিসন রোডের নাম বদলে মহাত্মা গান্ধী রোড হয়নি, চিত্তরঞ্জন অ্যাভিনিউও হয়নি সেন্ট্রাল অ্যাভিনিউ। ওই সময় শ্যামলকান্তি ধর ইচ্ছে করলে 8-10 হাজার টাকায় উল্টোডাঙা বা বরানগর অঞ্চলে একটা বাড়ি কিনতে পারতেন। কিন্তু অত টাকাও ছিল না তখন। মাইনে পেতেন 400 টাকা প্রতি মাসে। দীর্ঘ 40 বছর কাজ করার পর রিটায়ার করবার সময় মাইনে বেড়ে হয়েছে 9,000 টাকা। যদিও খরচ অনেক বেড়ে গেছে। একদিন তিনি হিসেবে দেখলেন, হ্যাঁ, এবারে শহরতলির কোনো নির্জন পল্লীতে কিছু জমি সমেত একটা ছোট্ট বাড়ি কেনা যেতে পারে। মেয়ের বিয়েও হয়ে গেছে, ছেলে ব্যাংকে বদলির চাকরি করে, সেও সঙ্গে থাকে না। তার মহাত্মা গান্ধী রোডের ফ্ল্যাটের আর মন টেকে না। আসলে বাড়িওয়ালা শিবপ্রসাদ মারা যাওয়ার পর তার ছেলে কীর্তিপ্রসাদ তার কাছে আসতেন, গল্প কাছা করতেন। পণ্ডিত ছিলেন শিবপ্রসাদ, একটি কলেজে ইতিহাস পড়াতেন। সময়টা বেশ কেটেই যেত। এছাড়া ছিলেন ডাক্তার মিত্র, মেডিকেল কলেজের নামকরা ডাক্তার। চেম্বার বাড়ির নিচেই, বসতেন সপ্তাহে 2 দিন। তখনকার আমলে রোগী বেশি ছিল না, তিনি নিচে গিয়ে চেম্বারে বসতেন, 2-1 কাপ চাও খেতেন। আরও কয়েকজন আসতেন, সান্যালবাবু, মিস্টার দে, ওয়াজেদ ইসমাইল। কত বিষয়, কত কথা হতো। কিন্তু আস্তে আস্তে সব কেমন যেন বদলে গেল। ডাক্তার মিত্র রিটায়ার করার পর অসুস্থ হয়ে পড়লেন। তারপর থেকে তার চেম্বার বন্ধ হয়ে গেল। তার জায়গায় এক বড় সিগারেটওয়ালাকে বহু টাকা সেলামি নিয়ে কীর্তিপ্রসাদ ভাড়া দিয়ে দিল। এরপর থেকেই শ্যামলকান্তির পালাই পালাই শুরু হয়েছে। একটু নিরিবিলি জায়গাও হবে, আবার কাছাকাছি ভদ্রলোকেরাও বাস করবেন। এই রকম একটা জায়গা আর বাড়ি খুঁজছিলেন। তার ভাণ্ডারে মোটামুটি মন্দ টাকা জমেনি। একটা জমি সমেত বাড়ি নির্জন শহরতলিতে কেনাই যায়। শ্যামলকান্তি ধর খবরের কাগজে ন্যায্য দামে নির্জন পরিবেশে কিছু জমিসহ বাসযোগ্য একটা বাড়ি কিনতে চাই বলে বিজ্ঞাপন দিলেন। তাতে এও জানালেন কাছাকাছি দোকান বাজার এবং ভদ্রপল্লী থাকা বাঞ্ছনীয়। এর উত্তরে এক গাদা চিঠি এলো। কোনোটা জলপাইগুড়ি থেকে, কোনোটা সুন্দরবন অঞ্চল থেকে, কোনোটা সিউড়ি থেকে। এই রকম অনেক চিঠির মধ্যে একটা মনে হলো মন্দ হবে না। সেটি হলো রানাঘাটের কাছে একটা একতলা বাড়ি, কিন্তু এটির দাম 5 লাখের উপর। বাড়িতে ছোট্ট পুকুর আছে। বাড়িটাও যে খুব পুরনো তা নয়। একদিন গিয়ে দেখেও এলেন। বাড়িটা বড় রাস্তা থেকে ভেতরের দিকে, বড় বেশি হাঁটতে হয়। দোকানপাট সব বড় রাস্তায়। বাড়িটা কিন্তু পছন্দই হয়েছিল। তাছাড়া শ্যামলকান্তিবাবু জোর দিতেন পাড়ার ভালো লোকের উপর। অনেক কষ্ট সহ্য করা যায় যদি প্রতিবেশীরা ভালো হয়, কিন্তু সেরকম পছন্দসই জায়গা পান কোথায়? আগে থেকে তো জানা যায় না কোন প্রতিবেশী কী রকম। শ্যামলকান্তিবাবু যত সহজে ব্যাপারটা হবে ভেবেছিলেন, তত সহজ হচ্ছে না দেখে ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন। তিনি যখন প্রায় হাল ছেড়েই দিয়েছেন, এমন সময় তার পুরনো এক বন্ধু দেবতোষ ঘটক এসে হাজির। দেবতোষ ছিল তার বিশেষ বন্ধু। একসঙ্গে স্কুলে পড়েছিলেন। ছোটবেলায় কত সময় একসঙ্গে কাটিয়েছেন। পরোপকারী ছিল খুব। পরের সেবায় দেবতোষ অনেক স্বার্থত্যাগ করেছে।
কোথাও মহামারী লেগেছে, দেবতোষ ঠিক ছুটে যেত সেখানে। কোথাও বন্যা হয়েছে, লোকে ত্রাণ নিয়ে যেতে ভয় পাচ্ছে, দেবতোষ সেখানে হাজির। বড় হয়ে সে কোন এক রাজনৈতিক দলে যোগ দেয়, কিন্তু সেখানে সেবার সুযোগ থাকলেও নেতাদের নীচতা, সততা ও স্বার্থপরতা দেখে সে আশাহত হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে কোথায় চলে গিয়েছিল। কেউ বলতো নেপালে গিয়ে গরিবদের বস্তিতে ডাক্তারি করছে। ও ডাক্তারি পড়েছিল, কিন্তু পরীক্ষাই দেয়নি। তবে শাস্ত্রটা মোটামুটি জানতো, ছাত্রও খারাপ ছিল না। আবার কেউ বলতো ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, এখন ও দেশের গরিবদের মধ্যে কাজ করছে। মাঝখানে দু একবার এসেছিল, শ্যামলকান্তির সঙ্গে যোগাযোগও রাখত, কিন্তু সে যে কোথায় কি করছে স্পষ্ট করে বলতো না। শেষ এসেছিল বছর 10 আগে, এসে শ্যামলকান্তির সঙ্গে 2 রাত্রির কাটিয়েও গিয়েছিল। সে তার ঠিকানা দেয়নি, কেবল বলেছিল যখনই সুযোগ পাবো আসবো। তার 10 বছর পর সে এলো। নিশ্চয়ই এর আগে সুযোগ ঘটেনি তার আসার। আর এলো তার উপকার করতেই। চিরকালই সে পরের উপকার করার জন্য ছটপট করত। বনগাঁয়ে যেদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেদিকে ইছামতি নদীর কাছাকাছি একটা পুরনো বাড়ির সন্ধান দিল পরোপকারী দেবতোষ। বলল, কিছু ভাবার দরকার নেই, বাড়িটা ভালো, প্রতিবেশীরাও ভালো। একটু হাঁটলেই রাস্তার উপর চায়ের দোকান আজিজ মিয়ার। ওখানে বসে থাকলে বাজারে যাওয়া সবজিওয়ালা, মাছওয়ালাদের দেখা পাওয়া যায়। যা দরকার আগে থেকে বলে রাখলে আজিজ মিয়া নিজেই কিনে রাখবে। ওখানে সকালে আর বিকেলে পাড়ার নানান লোকেরা আড্ডা বসে। সেখানে যার যা দরকার তা নিয়ে কথা হয়। কেউ কলকাতা গেলে কিনেও নিয়ে আসেন অন্যদের দরকার মতো। ওই দোকানে শনিবার আর রবিবার 2 রকম ডাক্তারও বসেন, একজন হোমিওপ্যাথিক ডাক্তার, অন্যজন কবিরাজি। দেবতোষ বলল, অমন জায়গা আর পাবি না, ভারী শান্তির জায়গা। শহরের ক্লেদ, গ্লানি, ধুলো, ধোঁয়া কিছুই নেই। দরকার যদি হয় ইছামতি নদীতে নৌকো চড়ে ঘুরে বেড়াতেও পারবি। চুরি নেই, ডাকাতি নেই, রাহাজানি নেই। দেবতোষ বলল, ও নিজেও ওই অঞ্চলে একটা বাড়ি নিয়েছে। অতএব শ্যামলকান্তিবাবু আর আপত্তি কিছু করলেন না। একদিন সন্ধেবেলা দেবতোষের সঙ্গে বাড়িটাও দেখে এলেন। চমৎকার বাড়ি, পুকুর, তাতে মাছও আছে, আর আছে একটা বড় ইঁদারা। বাড়িওয়ালা বিদেশে, তিনি বেজায় ধনী ব্যক্তি, বাড়ির জন্য দাম চান না, যা ইচ্ছে পরে দিলেই হবে। আলাপ হলো প্রতিবেশীদের সঙ্গে। প্রতিবেশীরা সবাই চমৎকার, সকলেই প্রায় রিটায়ার করা লোক। বনমালীবাবু, সুধীরবাবু, কল্যাণবাবু, ঋষিকেশবাবু, পাঁচুবাবু সবাই এসে আলাপ করে গেলেন। প্রত্যেকেই বললেন, কিচ্ছু ভাববেন না, আমরা আপনার সঙ্গে আছি। শ্যামলকান্তিবাবু জিজ্ঞেস করে জানলেন, কাছেই একটা শিব মন্দির আছে, সেখানে রোজই পুজো হয়। শ্যামলকান্তিবাবু খুশি হলেন শুনে। কলকাতায় দীর্ঘদিন ছিলেন, কিন্তু পুজোর ব্যাপারে ছিলেন উদাসীন। নাস্তিকই ছিলেন বলা যায়। কিন্তু এখন তার মনে হচ্ছে শেষ বয়সে একটু ভগবানকে স্মরণ করা দরকার। কলকাতার পাট চুকিয়ে দিয়ে চলে এলেন শ্যামলকান্তিবাবু। স্ত্রী অনুরাধাও খুব খুশি জায়গাটায় এসে। সকালে বিকেলে দেবতোষ আসে, যা যা দরকার সব এনে দেয়। পয়সার কথা বললে দেবতোষ জিভ কেটে বলে, শ্যামল, এ কি বলছিস? সামান্য পয়সার ব্যাপার, আমি সব হিসেব রাখছি, একসঙ্গে পরে দিয়ে দিস। শ্যামলকান্তিবাবুর এতটা বাড়াবাড়ি পছন্দ হচ্ছিল না। তিনি দেবতোষকে বললেন, দেখ, আমার জন্য তুই এসব কেন করছিস? আজকাল বাজার দরও তো কম নয়। দেবতোষ বলে, আরে হবে হবে, পয়সার সমস্যা একদিনেই মিটিয়ে দিতে পারবি। কিছুতেই পয়সা নেয় না।
দেবতোষ একটু দূরে কোথায় যেন থাকে। ও বলে এই কাছেই, কিন্তু ঠিক যে কোথায় তা বলে না। একদিন সকালে শ্যামলকান্তিবাবু বেড়াতে বেরিয়ে দেখলেন ঋষিকেশবাবু 3-4খানা বাড়ির পরই একটি বাড়ির বারান্দায় বসে আছেন। শ্যামলকান্তি ডাকলেন, ও ঋষিকেশবাবু, ও ঋষিকেশবাবু। আশ্চর্য ব্যাপার, ঋষিকেশবাবু কোনো উত্তরই দিলেন না। উনি কি শুনতে পান না নাকি? হতেও পারে, ভাবলেন শ্যামলকান্তিবাবু। কিন্তু তাই বা কেমন করে হবে? ওর সঙ্গে সেদিনই তো বেশ জমিয়ে আলাপ হলো, তখন তো বেশ শুনতে পেলেন। তিনি ফের ডাকলেন, ও ঋষিকেশবাবু বলেই বারান্দায় তাকিয়ে দেখলেন, সে কি, কেউ তো বারান্দায় বসে নেই। 1 সেকেন্ডের মধ্যে একজন মানুষ অদৃশ্য হয়ে গেল কেমন করে? তিনি বারান্দায় উঠলেন সিঁড়ি বেয়ে, ডাকলেন, ও ঋষিকেশবাবু, কোথায় গেলেন? ভেতর থেকে একটি নারী কণ্ঠ বললেন, ঋষিকেশবাবু তো বাড়িতে নেই। তারপর সব নিস্তব্ধ। তিনি বললেন, কখন ফিরবেন? কোনো জবাব পেলেন না। এ তো ভারী অদ্ভুত কাণ্ড। ভারী আশ্চর্যও হলেন তিনি। এরপর তিনি গেলেন বনমালীবাবুর বাড়ি। এ বাড়িটা তিনি আগেই দেখে রেখেছিলেন। বনমালীবাবু বাড়িতেই ছিলেন। শ্যামলকান্তিবাবুকে দেখে বললেন, আরে কী ব্যাপার, আসুন। বনমালীবাবু মাঝে মাঝে ঠিকই কথা বলেন, কিন্তু হঠাৎ হঠাৎ তোতলামি দেখা দেয়। বৈঠকখানায় ঢুকেই হকচকিয়ে গেলেন শ্যামলকান্তিবাবু। ঘরের সব জানলা বন্ধ। দরজাটা খুলেই বন্ধ করে দিলেন। দিনের বেলাতেই কি অন্ধকার, কিছুই যে দেখা যাচ্ছে না। শ্যামলকান্তিবাবু কোনো মতে সামনে এগিয়ে গেলেন। একটা চেয়ারে তার পা ঠেকে গেল। বনমালীবাবু বললেন, বসুন, বসুন। কেমন লাগছে নতুন জায়গা? কোনো চিন্তা করবেন না, আপনার যা যা দরকার বলবেন, সব পেয়ে যাবেন। শ্যামলকান্তিবাবু বললেন, সে তো পেয়ে যাব, কিন্তু আপনার ঘরটা এমন অন্ধকার কেন? সব জানলা বন্ধ যে। বনমালীবাবু বললেন, আর বললেন কেন, আমার চোখ খারাপ, আলো সহ্য হয় না। শ্যামলকান্তিবাবু বললেন, দরজা জানলা বন্ধ না করে কালো চশমা পরলেই চুকে যেত। তা চুকে যেত। শুনতে শুনতে শ্যামলকান্তিবাবু দেখলেন কেউ কোথাও নেই। তিনি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন। এ আবার কি হলো রে বাবা? একটা লোক কথা বলতে বলতে উবে গেল নাকি? বাড়িটাই বা কোথায় গেল? কাছাকাছি তিনি কাউকে দেখতে পেলেন না। রোদ্দুরে চারিদিক ঝাঁঝাঁ করছে। তিনি নির্জন জায়গা চেয়েছিলেন বটে, নির্জন জায়গা পেয়েওছেন, কিন্তু তা বলে এত নির্জন। রাস্তায় একটা লোক নেই। বাড়ি আছে বটে কয়েকটা, কোনটা কার বাড়ি তিনি চেনেন না। তিনি নিজের বাড়ির দিকেই চললেন। 10 মিনিট হাঁটার পর মনে হলো তার বাড়ি তো এত দূর হতে পারে না। রাস্তায় তার নিজের বাড়িটাও চিনতে পারেননি। কিন্তু তাই বা কী করে হয়? তিনি তো ডান দিকটা ভালো করেই দেখতে দেখতে এসেছেন। এদিকে অনুরাধার একটু জ্বর জ্বর হয়েছে, সেজন্য তিনি একটু উদ্বিগ্ন। হাতের ঘড়ির দিকে তাকালেন। সে কি, প্রায় 12:30 বাজে। প্রায় 3 ঘন্টা হয়ে গেল যে। এতক্ষণ সময় তো চলে যাবার কথা নয়। এ আবার কি ধাঁধা? দেবতোষকে পেলে হতো, কিন্তু সে যে কখন হাজির হয় আগে থেকে বলাই যায় না। শ্যামলকান্তিবাবুর কেমন যেন সন্দেহ হলো, দেবতোষ শেষ পর্যন্ত বিপদে ফেলবে না তো? কে জানে সে এত বছর ধরে কি করেছে, ভালো কি খারাপ তিনি তো কিছুই জানেন না।
তিনি হন্যে হয়ে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করতে লাগলেন। মহা মুশকিল হলো এই ঘোর দুপুরে, খিদেও পাচ্ছে খুব। হঠাৎ দেখলেন, আরে, তিনি তো তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন। দরজা ধাক্কা দিতেই অনুরাধা দরজা খুলে দিয়ে অবাক হয়ে বলল, তুমি না বলে না কয়ে এতক্ষণ কোথায় ছিলে? আমার জ্বর হয়েছে খুব। এদিকে কলকাতা থেকে আনা গ্যাস সিলিন্ডার দুটো শেষ, আজ সকালেই ফুরিয়ে গেল। কাউকে পাই না যে বলি। তুমি কোথায় গেলে একবার খুঁজে দেখতে। ভাগ্যিস দেবতোষদা এসেছিলেন। হঠাৎ তিনি পট করে বেরিয়ে গিয়ে একটা গ্যাস সিলিন্ডার এনে দিলেন, আর ডাক্তারকেও নিয়ে এলেন। ও হতভাগা গেল কোথায়? ডাক্তার কি প্রেসক্রিপশন করলেন? ডাক্তারের নামটাই বা কি? ডাক্তারের নাম শুনলাম ভট্টাচ। প্রেসক্রিপশন নিয়ে গিয়ে দেবতোষদা ওষুধও দিয়ে গেলেন এক্ষুনি। তারপর কোথায় চলে গেলেন? বুঝলে অনুরাধা, আমার ব্যাপার স্যাপার ভালো বলে মনে হচ্ছে না। এখান থেকে পালাতে পারলে বাঁচি। অনুরাধা বললেন, এটা বোধহয় মানুষের জায়গা নয় গো। দিনের বেলাতেও দুজনে ভয়ে কাঁপতে লাগলেন। শ্যামলকান্তিবাবু বললেন, আজ যা অভিজ্ঞতা হলো আমার। অনুরাধা বললেন, কি হলো গো তোমার আজ? বললেন সব। ভয় আরও বেড়ে গেল। শ্যামলকান্তি বললেন, দেখি ডাক্তারের প্রেসক্রিপশন, ওষুধগুলোও দেখি। টেবিলের ওপর ওষুধ, প্রেসক্রিপশন দুই ছিল। শ্যামলকান্তিবাবু ডাক্তারদের সঙ্গে থাকতে থাকতে ওষুধের ব্যাপারে কিছু জানতেন। তিনি বললেন, এসব ওষুধ তো বহু পুরনো, 12 বছর আগে ডেট ওভার হয়ে গেছে। এই ওষুধ খেয়েছো নাকি? আমি তো তারিখ দেখিনি গো। খেলাম তো দুটো ট্যাবলেট আধ ঘন্টা আগে। এখন বেশ ভালোই বোধ করছি। ডাক্তার ভট্টাচার্যকে একটু জানা দরকার। দোকানের ক্যাশ মেমো নেই। টাকা নিয়েছে কিছু দেবতোষ? টাকা? দেবতোষদা তো কখনো টাকা নিয়েছেন আজ পর্যন্ত? আমি টাকার কথা বললে উত্তর দিলেন, ও নিয়ে ভাববেন না বৌদি, ওটা ডাক্তারের ফ্রি স্যাম্পল। ও, তাই তো। শ্যামলকান্তিবাবু দেখলেন ছোট্ট করে লেখা আছে, একটু অস্পষ্টভাবেই লেখা। একটু থেমে শ্যামলকান্তিবাবু ফের বললেন, রকম সকম আমার ভালো ঠেকছে না। রাত থাকতে কে এসে বারান্দায় সবজি মাছ এসব রেখে যায়? দেবতোষ বলছে ওর লোক, পয়সা দেওয়ার দরকার নেই। দেবতোষ পরোপকারী ছিল, ওটাই ছিল ওর নেশা। কিন্তু তাই বলে এই রকম? সবটাই ভুতুড়ে ভুতুড়ে একটা ব্যাপার। অত অল্প সময়েও গ্যাস সিলিন্ডার কোথায় পেল? ও কোথায় থাকে বলেও না কেন? বাড়িটাও বিনি পয়সায় পেয়ে গেলাম। বাড়িওলাই বা কে? তার এমন ঔদার্যই বা কেন? এ জগতে এমন লোক কেউ থাকে নাকি? অনুরাধা বললেন, লোকটি ভালোই মনে হয়। কোনো বদমতলব ওর আছে বলে মনে হয় না গো। এভাবেই দুজনের আলোচনা চলে। প্রতিবেশীরা কেউ আসেন না, কোনো লোকও দেখা যায় না। কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এমন নির্জন বাস অসহ্য। একদিন শ্যামলকান্তিবাবু বললেন, আর পারা যাচ্ছে না, চলো দুজনে এখান থেকে চলে যাই। পড়ে থাক জিনিসপত্র। চলো একেবারে উল্টো ডাঙায় তোমার বাপের বাড়ি, পরে দেখা যাবে কি করা যায়। দুজনে বেরোতে যাবেন, হাতে দুটো ব্যাগ নিয়েছেন। দরজা খুলতেই দেবতোষ এসে হাজির। এই যে শ্যামল, কোথায় যাচ্ছিস? শ্যামলকান্তিবাবু বললেন, কদিনের জন্য একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। দেবতোষ বলল, এখানে কেমন লাগছে বল? শ্যামলকান্তিবাবু বললেন, যাচ্ছে তাই। জায়গাটা ভালো নয়, ভুতুড়ে কারবার চলছে। ভুতুড়ে ব্যাপার? দেবতোষ হাসল। ভুতুড়ে ব্যাপার আবার কি দেখলি? সব শুনে দেবতোষ বলল, তা এখানকার লোকেরা একটু বেশি নির্জনতা প্রিয়।
সেটা ঠিক, তুই তো নির্জন পরিবেশই চাইছিলি। শ্যামলকান্তিবাবু বললেন, কিন্তু তাই বলে এমন সব অস্বাভাবিক কাণ্ড? যে ওষুধ তুই কিনে আনলি সেটা পুরনো ওষুধ, সেটা খেয়ে অনুরাধার ক্ষতি হয়নি ঠিক, কিন্তু হতেও তো পারত। তারপর তোর অস্বাভাবিক আচরণ, কোত্থেকে গ্যাস সিলিন্ডার এনে দিলি, দাম নিলি না, লোকেরা সবজি দিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, লোক চাস তো, লোক পাবি। রোজ যাতে তোর কাছে লোক আসে সে ব্যবস্থা করে দেব। আর কোনো অসুবিধে হচ্ছে? আর কি অসুবিধে হবে? একা একা হাঁপিয়ে উঠছি, সব অমানুষিক কারবার। দেবতোষ বলল, আমি সব ব্যবস্থা করে দেবো। আজ আমি একটু ঢাকায় যাচ্ছি, সেখানে জরুরি দরকার, দিন দশেক পর ফিরব, তখন ভালো করে তোর সঙ্গে বসা যাবে। বলতে বলতে হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল দেবতোষ। বাড়ি থেকে বেরিয়ে পড়েন শ্যামলকান্তিরা হুড়মুড় করে, তাড়াতাড়ি পথ হেঁটে পড়লেন সদর রাস্তায়। ওদের আসতে দেখে রাস্তার লোকেরা কেমন যেন অদ্ভুত হাবভাব করে সেখান থেকে সরে পড়ল। একটা সাইকেল রিক্সা ফাঁকাই যাচ্ছিল, তাকে থামতে বললে সে বাঁই বাঁই করে চালিয়ে চলে গেল। আরে আশ্চর্য! দুজনে বনগাঁয়ের দিকে হাঁটতে থাকেন। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে আসে। একটা রিক্সাও তাকে বনগাঁ রেল স্টেশনে পৌঁছে দেয়। সেখানে দু একজন ভদ্রলোক ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তাঁদের সঙ্গে কথায় কথায় শ্যামলকান্তিবাবু যখন সব বললেন, শুনে তারা আঁতকে উঠে বললেন, ও মশাই, আপনারা ভূতগ্রামে ছিলেন? ওখান থেকে তো কেউ বেঁচে ফেরে না। ভূতগ্রাম? সে আবার কি? আঁতকে উঠে বললেন শ্যামলকান্তিবাবু, সেরকম নাম তো শুনিনি। স্টেশনের ভদ্রলোক বললেন, সেরকম গ্রামের নাম আগে তো ছিল না, বছর 10-11 আগেকার কথা বলছি মশাই। ও কি সাংঘাতিক ব্যাপার! ওই আপনার ভূতগ্রামে প্রায় 30 ঘর লোক বসতি বানিয়ে বসবাস করছিলেন। এমন সময় এক ট্যুরিস্ট বাস নিয়ে ওই জায়গায় বেশ কিছু লোক হরিদ্বার ভ্রমণে যান। নেতা ছিল দেবতোষবাবু বলে একজন সমাজসেবক, সঙ্গে ছিলেন এই অঞ্চলের নামকরা ডাক্তার। সকলেরই বাড়ি ছিল ওই অঞ্চলে। তা সোজা পথে না ফিরে ঘোড়া পথে ফিরবার সময় একটা ট্রাকের সঙ্গে বাসটার ধাক্কা লাগে। দেবতোষবাবু, ডাক্তার ভট্টাচ, ঋষিকেশবাবু এবং আরও 15 লোক মারা যান ওই স্পটেই। মানে তীরে এসে তড়ি ডোবার ব্যাপার। আর 1 মিনিট আগে বা পরে এলে ওই দুর্ঘটনাই ঘটতো না। কপাল মশাই, কপাল। ওই সুন্দর কলোনিটা হঠাৎ যেন শ্মশানে পরিণত হলো। তারপর থেকে জায়গাটা যেন কেমন হয়ে গেল। ভারী রহস্যময় সব ব্যাপার। কোনো লোকের ক্ষতি কিছুই হয় না, বরং লাভই হয়, কিন্তু সকলেই জায়গাটাকে এড়িয়ে চলে। ওর নাম হয়ে যায় ভূতগ্রাম। ওখানে একটা শিব মন্দির আছে মশাই, অমাবস্যায় ভালোভাবে পুজোও হয়, কিন্তু সেখানে কোনো মানুষ যায় না, অথচ পুজো হয়। বুঝলেন তাহলে ব্যাপারটা? আরে আরে, কি! দুজনেই, অর্থাৎ শ্যামলকান্তিবাবু আর তার স্ত্রী অনুরাধা, তখন জ্ঞান হারিয়েছেন। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।